আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত আছেন জানিপপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ গত দুদিন ধরে ধন্যবাদ। একটা ঘটনা, কুমিল্লার মুরাদনগরে একটা ঘটনা দেশব্যাপী সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই ঘটনার সঙ্গে একটা সংখ্যালঘু নারীকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনা তো অনেক বড় ঘটনা, কিন্তু আমরা একটা বিষয়ের সঙ্গে লক্ষ্য করলাম, এই ঘটনার সঙ্গে কিছু কিছু চরিত্র, কিছু কিছু চরিত্রের নাম আমরা দেখতে পেলাম, উচ্চারিত হতে দেখলাম। এবং সেই চরিত্রগুলোর মাধ্যমে তারা যেন বলতে চাইলেন যে ধর্ষণটা যেন তেন ব্যাপার, কতটা ব্যাপার। এখানে রাজনীতিটাই মূল। তারা তারা যার যার মতো করে এখানে রাজনীতি করার চেষ্টা করছেন। এটা আমার কাছে মনে হয়েছে, আপনার কাছে কি মনে হয়েছে আমি বলতে পারবো না, আমার কাছে এরকম মনে হয়েছে। তো আমার কাছে আমার কথাটা হলো যে এই ধরনের যে একটা সাধারণ মানে একটা অপরাধ, যেটা যে নাকি নির্জলা একটা অপরাধ, একটা নির্জলা অপরাধকে যখন আপনি রাজনীতির ভিতর দিয়ে ঢুকিয়ে দিবেন, তখন তো সেই অপরাধটার প্রকৃত বিচারটা থেকে আমরা কিন্তু বঞ্চিত হব। তো এটা এই মুহূর্তে এই রাজনীতিকরণটা কেন খুব জরুরি হয়ে গেল কেন? দেখুন, যেহেতু বিরাজনীতিকরণের একটি প্রক্রিয়া খুব কনসিয়াসলি পার্সু করা হচ্ছে, সে কারণেই আপনার এ ধরনের বাক পাসিং এর স্পেস তৈরি করে দেওয়া হচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, এই যে মাইনরিটি মেজরিটি, এটি বাংলাদেশ কনটেক্সটে রেলেভেন্ট নয়। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে স্বাধীনতা সংগ্রাম, সেখানে প্রথম সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়, দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়, তৃতীয় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়, চতুর্থ সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়, তারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন এবং বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, সর্বরকমের ত্যাগ স্বীকার করেছেন। এখানে আপনার ভারত পাকিস্তান যেই আপনার কন্টিনাম, সেই পার্সপেক্টিভে বিষয়টাকে দেখলে কিন্তু চলবে না। আপনার যেভাবে একটি পক্ষ থেকে হাইলাইট করবার চেষ্টা করা হয়েছে যে একজন হিন্দু নারী ধর্ষিত হয়েছেন, তাকে গণধর্ষণ করা হয়েছে, এবং সেটি আবার বিশেষ একটি দলের পক্ষ থেকে ড্রামবিট করা হয়েছে। আবার এর বিপরীতে যে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত সম্প্রতি, এইটি খোলাসা করে ফলাও করে প্রচারের চেষ্টা করা হয়েছে আরেকটি পক্ষ থেকে। এবং আপনার এর সঙ্গে ভবিষ্যৎ ইলেকট্রাল পলিটিক্স যুক্ত হয়ে গেছে। এখন নারীর সম্ভ্রমহানি ঘটলো, সেটিতে কার লাভ কার ক্ষতি, কে কতটুকু গেইন করলেন, এটাকে কার্ড হিসেবে ব্যবহার করে এই যে চিন্তা, বিকৃত চিন্তা, এই জায়গাটায় আমাদের কুঠারাঘাত আনতে হবে। আপনার এখানে বাকপাসিং এর কোনো স্পেস রাখা যাবে না। ধর্ষক ধর্ষকই, তিনি আপনার নারী না পুরুষ, তিনি কোন বর্গের মানুষ, তিনি তার ধর্ম বিশ্বাসে কোন চেতনা বহন করেন, রাজনৈতিক অ্যাক্স বা ইডিওলজিক্যাল অ্যাক্স তার কি, এগুলো ইম্যাটেরিয়াল। আপনার নারীর সম্ভ্রম যে কোনো মূল্যে রক্ষা করবার জন্য রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। এবং আমি তো মনে করি, যদি স্যানিটি থাকতো, যদি সেলফ রেসপেক্ট থাকতো, তাহলে আমাদের এখন যিনি ড্রাইভিং সিটে আছেন, মাননীয় প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর মর্যাদায়, আপনার দীর্ঘদিন পর বাংলাদেশ একজন পুরুষকে পেয়েছে এই পদে, এই সিটে। সেই পদে থেকে আত্মগ্লানি থেকেই তার ঘোষণা দিয়ে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত ছিল। আপনার যে ইসলামী চেতনার কথা বলেন, যেখানে হজরত ওমরদের মতো আপনার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা খলিফায়ে রাশিদিনের যে মডেল চরিত্র যারা, তারা কিন্তু একটা কুকুরও যদি না খেয়ে থাকতো ফোরাতের তীরে, সেটার দায়, শ্লাঘা, সেই মনোবেদনা অনুভব করার চেষ্টা করতেন। সেখানে আপনার প্রফেসর ইউনূস ওয়াজেবের নামাজের সময় আপনার কিস্তি টুপি লাগিয়ে আবেগ আপ্লুত হয়ে যান, যখন আহ মুসল্লিদের পক্ষ থেকে বলে আপনি আরো 5 বছর থাকুন, দালালদের কথা শুনবেন না। প্রায় এবার সর্বশেষ ঈদুল আজহার আহ নামাজের যে ঈদগাহ, সেখানে বাঁশ দিয়ে যেই বাউন্ডারি গুলো তৈরি করা হয়, সেখানে প্রায় বাড়ি খেয়ে যাচ্ছিলেন। ভাগ্যিস এসএসএফ এর সংশ্লিষ্ট সদস্য বিষয়টা খেয়াল করে তাকে আর আগে বাড়তে দেন। এই যে ভেতর থেকে যে
মৌতাকটা অনুভব করেন। এটি তো ডেফিনেটলি তাকে মোহিত করে। ক্ষমতার মোহ এই বয়সে একজন লোক যদি না ছাড়তে পারে, তাহলে আর কি বলা যায়, ধরনের দ্বিধাহ আমরা প্রবেশ করি। একটা জিনিস মানে বলা হচ্ছে যে এই মানে আপনার মুরাদনগরের এই ঘটনাকে নিয়ে আমি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া উপদেষ্টা, ওনাকে সরাসরি বলতে শুনলাম, উনি একটা মাফিয়া গোষ্ঠীর কথা বললেন, যে যারা নাকি আওয়ামী লীগের মানে আপনার স্বৈরাচারের দোসরদেরকে যারা নাকি প্রশ্রয় দিচ্ছেন। তো এটা বলার মাধ্যমে উনি হয়তো বিএনপিকে ইঙ্গিত করেছেন। আবার দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবিরের যিনি সভাপতি ছিলেন মিস্টার সাদিক কাইয়ুম, সাদিক কায়েম, দেখলাম সাদিক সাহেব দেখলাম ফেসবুকে। আবার ফখরুল ইসলাম আলমগীর ওনাকে বলতে দেখলাম যে উনি এই উপদেষ্টা সাহেব সম্পর্কে বলছেন যে জনতুষ্টির চেয়ে উনি আত্মতুষ্টিতে বেশি ভুগছে, আত্মসেবায় বেশি মগ্ন হয়ে পড়েছেন। তো এই যে পরস্পর বিরোধী কথাবার্তাগুলো, এই কথাবার্তাগুলোকে সাধারণ মানুষ যা নাকি সেই ধর্ষণের একটা দৃষ্টান্তমূলক বিচার চায়, তাদেরকে কিছুটা হলেও হতাশ করবে না? ডেফিনেটলি আপনার এর চেয়ে ধিক্কার দেওয়ার মতো এনভায়রনমেন্ট আর কখন কোথায় প্রিভেইল করবে? বাকপাসিং অত্যন্ত ঘৃণ্য একটি মানসিকতা। দ্বিতীয়ত, এর থেকে ফায়দা লুটবার যে চেষ্টা, সেটি আরো ঘৃণ্য। এবং সবচেয়ে ভালো হতো মোরালি স্পিকিং প্রফেসর ইউনূস যদি এর দায় নিয়ে আপনার পদত্যাগের হুমকি দিতেন। মাঝখানে একবার তিনি বলেছিলেন যে তিনি ফেড আপ, এবং নাহিদ মহোদয়ের মাধ্যমে বলবার চেষ্টা করেছেন যে তিনি এনাফ ইজ এনাফ, চলে যাবেন। সেই চলে যাওয়াটাই জন্য তার জন্য সবচেয়ে গ্রেসফুল হতো। এখন এই দ্বিতীয় হ্যান্ডি তার জন্য যে কারণটা এসে ধরা দিয়েছে, ন্যাক্কারজনক। আরেকটা, যেহেতু আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া প্রসঙ্গটা এলোই, ওনার আরেকটা ঘটনার কথাটা বলি আপনাকে। আজকে উনি মরক্কো যাচ্ছিলেন, তখন দেখা গেল যে ওনার ব্যাগের মধ্যে যে ম্যাগাজিন পাওয়া গেলো, গুলি ভর্তি ম্যাগাজিন। তারপর উনি তড়িঘড়ি করে সেটা হস্তান্তর করলেন, আরেকজনকে দিলেন। এবং এটা নিয়ে একটা সংবাদ প্রকাশিত হলো একটা অনলাইনে। সেই সংবাদটা মাত্র 5 মিনিটের বেশি অনলাইনে থাকতে পারলো না, থেকে উঠিয়ে নিতে হলো। তো এই বিষয়গুলো কি আপনার কাছে, এগুলি কি ইঙ্গিত করে? দেখুন, রাষ্ট্র খাবি খাচ্ছে, রাষ্ট্র সিরিয়াসলি ইনজিওর্ড, এবং এমন সব কুশীলবের পাল্লায় পড়েছে রাষ্ট্র, যে রাষ্ট্রের যদি সুযোগ থাকতো তাহলে আত্মহত্যা করবার চেষ্টা করত। এই ধরনের ঘটনা কিন্তু নতুন নয়। আমি আপনাকে ইতিহাস পর্যালোচনা করে উদাহরণ দেব। আমাদের যে ট্রায়ো বাংলাদেশকে অদৃশ্য সুতার টানে বিদেশ থেকে পরিচালিত করবার চেষ্টা করেন, প্রফেসর ইউনূসের স্পোক্সম্যান হিসেবে আনঅফিসিয়ালি কাজ করেন, সেই ত্রিরত্নের অন্যতম রত্ন, যিনি আমেরিকায় মোতায়েন থেকে আপনার বয়ান হাজির করেন, আমার প্রিয় ভাজন, তার এক সময় কর্মক্ষেত্র ছিল একুশে টেলিভিশন। তিনি একুশে টেলিভিশনের স্বত্বাধিকারী সালাম সাহেবকে এ ধরনের পরিস্থিতিতে যখন পড়তে হলো, তখন আমার সাহায্য কামনা করলেন। সালাম সাহেব মুম্বাইতে যখন এয়ারপোর্টে এরোপ্লেনে উঠবেন, তখন তার পকেটে গুলি পাওয়া গেল, এবং ন্যাচারালি ইন্ডিয়া তো বিষয়টাকে ভালোভাবে নেয়নি, তাকে আটক করার ব্যবস্থা করেছিল। এবং শেষ পর্যন্ত আপনার ডক্টর কনক সারওয়ার শরণাপন্ন হয়েছিলেন তিনি। এবং কনক জানতেন যে এই বিষয়টা আমার মতো লোকের দৃষ্টিতে নিয়ে আসলে এটা নিয়ে একটা হইচই পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং ডিপ্লোম্যাটিক চ্যানেলে বিষয়টা সুরাহা করা যেতে পারে। তো যাই হোক, কনক তার এমপ্লয়ারের প্রতি সহানুভূতিশীল হয়েছিলেন, এবং সেই জন্যে সেই যাত্রা আপনার সালাম সাহেব আপনার মান সম্মান নিয়ে সশরীরে ভারতীয় শাসন যেই নিগড়, তা থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়েছিলেন। এখন আপনার এই যে নজিরটি, সেটি আমাদের কর্তৃপক্ষ আমলে নেয়নি সিরিয়াসলি। যদি নিত, তাহলে কিন্তু এই দ্বিতীয়বারের মতো ঘটনাটি ঘটতো না। সজীব ভুঁইয়া, আমার নিশ্চিত বিশ্বাস তার বয়স 27 বছর,
আপনি অস্ত্রের লাইসেন্সের অধিকারী হতে পারেন যদি আপনার 30-70 বয়স হয়। আপনি খেয়াল করে দেখেন, এই সরকার, এই হুকুমত ক্ষমতায় আসার পরে আইন করে আপনার বিগত আমলে যতগুলো অস্ত্র লাইসেন্স প্রদান করা হয়েছে, রাইফেল, শটগান কিংবা পিস্তলের, সবগুলোকে স্থগিত করা হয়েছে। এবং আপনার এই অস্ত্র শুধুমাত্র যারা কমিশনড অফিসার তারাই আপনার রক্ষা করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, এবং তাদের লাইসেন্স ভ্যালিড থাকবে। আর বেসামরিক নাগরিক যাদের এটি আরো বেশি করে প্রয়োজন আত্মরক্ষার্থে, তারা এটি মেনটেন করতে পারবেন না। এই রকমের একটি আজ্ঞা হাজির করে দেওয়া হলো। এবং ধরুন আমার ক্ষেত্রে আমার পিস্তল এবং শটগানের লাইসেন্স করা ছিল, যেহেতু আমি একজন কমিশন অফিসার। মহামান্য রাষ্ট্রপতির আদেশে আমাকে কমিশন প্রদান করা হয়েছে। 2002 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে প্রি কমিশন কোর্স করে আমি এই যোগ্যতা অর্জন করেছি। আমাকে চেহারা দেখে কেউ দেয়নি। এবং আপনি ট্রল করে বা একটু বাঁকা চোখে বললেন যে অনারারি কমিশন, নো, আই হ্যাড টু আর্ন দ্যাট। আমি ধাপে ধাপে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন, ক্যাপ্টেন থেকে মেজর হয়েছি। এবং যেহেতু আমি সরকারের সমালোচক ছিলাম, আমি সেই কারণে আমার প্রমোশন আটকে রাখা হয়েছিল 4 বছর। যখন আমি ডিউ, তার থেকেও 4 বছর আমাকে এটি প্রদান করা হয়নি, এবং আমার কারণে পুরো বাহিনীর আপনার পদোন্নতি আটকে রাখা হয়েছিল। পরবর্তীতে আমাদের বর্তমান মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী, অর্থাৎ নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূস, তিনি আমার সেই 4 বছরের যে বঞ্চনা, সেটি আমাকে ফেরত দিয়ে ভূতাপেক্ষা অনুমোদন দিয়ে কিন্তু আমার প্রমোশন কার্যকর করেছেন। আই এম গ্রেটফুল টু হিম। কিন্তু বিষয় সেটি হচ্ছে, আপনি একজন বেসামরিক নাগরিকের অধিকার খর্ব করলেন, যার সবচেয়ে বেশি দরকার আত্মরক্ষার। এই অরাজক সময়, এই মব কালচারের সময় তাকে নিরস্ত্র করে দিলেন। আর যাদের আপনার না থাকলেও চলে, তাদেরকে আপনি ঘাটালেন না। এক। দ্বিতীয়ত, আপনার এখানে যে বিষয়টি, সচিবালয়ে প্রবেশাধিকার, আপনার আমাদের যারা সাংবাদিকতা করেন, এখানে 2 ক্যাটাগরির বা 3 ক্যাটাগরির সাংবাদিক আছেন। যারা ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করেন তারা একরকম, যারা প্রিন্ট মিডিয়ায় কাজ করেন তারা একরকম, আবার কিছু কিছু ব্যক্তি আছেন যারা ফ্রিল্যান্স। আপনার নাহিদ মহোদয় তখন আপনার এই মন্ত্রণালয়ের দায়িত্বে, রহস্যজনক ভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, একটি সার্মেয় প্রাণ হারালো, নিদগ্ধ হলো, এবং গভীর রাত। এবং এই অজুহাতে যিনি আপনার সচিবালয় দেখাশোনা করবার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ছিলেন, তাকে, যেহেতু তার স্ত্রী এক সময় গোপালগঞ্জে কর্মরত ছিলেন, সেই অজুহাতে সেইভাবে 2-2-4 করে তাকে প্রত্যাহারের ব্যবস্থা করা হলো। এবং আপনার সকল সাংবাদিকের আপনার অ্যাক্রেডিটেশন কার্ড সাসপেন্ড করে দেওয়া হলো। এবং আরো যে কাণ্ডটি হলো, বলা হলো যে যারা ফ্রিল্যান্স তাদের এটি আর ভ্যালিড থাকবে না। খেয়াল করে দেখেন, মানে কত বড় নির্বুদ্ধিতার কাজ। যিনি ফ্রিল্যান্স, তিনি সবচাইতে বেশি স্বাধীন, মতামত প্রকাশের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন। আর তার এই অগ্রণী ভূমিকা যাতে তিনি না পালন করতে পারেন, সেই জন্য ইউনূস শাহিতে এসে আমাদের এই জিনিসটা প্রত্যক্ষ করতে হলো। দায় কিন্তু কার? স্বরাষ্ট্রমন্ত্রীর, বা স্বরাষ্ট্রমন্ত্রীর মর্যাদায় যিনি আপনার উপদেষ্টা, তিনি সচিবালয় রক্ষা করতে পারলেন। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো এবং এর দায় সাংবাদিকদের উপর চাপিয়ে দেওয়া হলো। এখন আপনি তো স্বচ্ছতা নিশ্চিত করবার হাতিয়ার, সেখানে আপনি একটা অস্বচ্ছ ঘটনা ধামাচাপা দিলেন। এখন পর্যন্ত সেটি মেনটেন করেছে। আমার কাছে মনে হয়েছে এটা অন রেকর্ড বলা দরকার। আপনি নিজেও একজন সাংবাদিক। আমি দীর্ঘ 1 বছর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স করে আমি যোগ্যতা অর্জন করেছি। তারপরে 1 বছর করে 5 বছর অস্থায়ী কার্ড পেয়েছি। 5 বছর অতিক্রান্ত হওয়ার পর স্থায়ী কার্ড পাওয়ার জন্য এলিজিবল হয়েছি। তারপরে একাধিকবার সেটা রিনিউ করার সুযোগ আমার হয়েছে। আমার মেয়াদ কিন্তু এখনো শেষ হয়নি, কিন্তু এক আজ্ঞা দিয়ে
সেটা সাসপেন্ড করে রাখা হয়েছে, উইচ ইজ রিয়েলি আনফর্চুনেট। এবং ইউনূসের এই আমলে এসে আমাদের এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হলো, এবং আজ পর্যন্ত কোনো জুডিশিয়াল প্রোব ইনকোয়ারি রিপোর্ট আমরা কিন্তু পাইনি। দায়টা কার, দায়ী কে, ওই সময় কারা সচিবালয়ে ছিলেন, এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না। এরপরে আমরা দেখেছি নানান রকম জি নিবর্তনের চেষ্টা করা হয়েছে সচিবালয়ে, যারা পেশাগত বিভিন্ন ইস্যুতে আন্দোলন উন্মুখ হয়েছেন তাদের ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়ার ব্যবস্থা হয়েছে, কিন্তু নিজেরা যে এই দুর্ঘটনাগুলো ঘটালেন বা এর দায়টা নিলেন না, এটা কিন্তু ভবিষ্যতে একটা কালো অধ্যায় হয়ে থাকবে বাংলাদেশের সচিবালয়ের ইতিহাসে। সচিবালয়ের আচ্ছা, একটা ইতিহাসে জিনিস আপনি ব্যত্যয় আমাকে ঘটেছিল একটা জিনিস এরশাদ শাসন আমলে, আপনার 87 সনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিকটস্থ যে দেয়াল সেটি ফুটো করে ফেলা হয়েছিল, সেটাই ছিল সর্বশেষ ঘটনা, কিন্তু সেটি সফল হয়নি। কিন্তু সাফল্যের সঙ্গে আপনার অগ্নিকাণ্ড ঘটলো এবং ঘটানো গেল সচিবালয়ে মধ্যরাতে, সেটি কোনো কুলকিনারা আমরা এখন পর্যন্ত পাইনি। এর দায় কিন্তু প্রফেসর ইউনূসকে নিতে হবে, সেটি উদ্ঘাটনের দায়িত্ব জি। ছিল তার। তিনি ঘর গোছানোর অংশ হিসেবে এই তার মেয়াদ শেষ করার আগেই তার উচিত হবে এটির উপর একটি শ্বেতপত্র প্রকাশ করা। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা জিনিস আপনি আমাকে একটু বলেন, যে কথাটা আপনি একটু বললেন যে অস্ত্রের লাইসেন্স পেতে হলে মিনিমাম 30 বছর লাগে, ডেফিনেটলি এবং আমাদের এই যিনি একজন উপদেষ্টা বেসামরিক আছেন ওনার নাগরিকের বয়স জন্য, 30 যিনি হয়নি। সামরিক বেসামরিক না। অফিসার, সেনা নৌ বিমান বাহিনীর কমিশন অফিসার, তার বয়স কম হতে পারে, কিন্তু যেহেতু তার প্রশিক্ষণের অংশই হচ্ছে অস্ত্র চালনা, ইজ এন্টাইটেলড, জি। সেই আইন, সেই রীতি, সেই প্রথা কিন্তু এখানে হয়তো কার্যকর নাও হতে পারে, কিন্তু একজন বেসামরিক নাগরিক তিনি যাতে দায়িত্বশীলতার সঙ্গে তার অস্ত্র ব্যবহার করতে পারেন ফর সেলফ ডিফেন্স, সেই জন্যই কিন্তু তাকে এই অস্ত্রের লাইসেন্সটি প্রদান করা হচ্ছে। অস্ত্রের দুই তাহলে ক্যাটাগরি, আসিফ আপনার মাহমুদ কিভাবে রাইফেল, লাইসেন্স অর্জন করবে? এবং আপনার শর্টগান, সেটির লাইসেন্স ইস্যু করবেন জেলা প্রশাসক, স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে। আর পিস্তলের লাইসেন্স যিনি প্রদান করবেন তিনি কিন্তু স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা মহোদয়। না, তাহলে আসিফ মাহমুদ কিভাবে অস্ত্র মানে লাইসেন্স পেলেন? তো লাইসেন্স না পেলে উনি গুলি দিয়ে কি করবেন? ওনার সঙ্গে তাহলে গুলি থাকছিল ডেফিনেটলি কেন? আপনার শুধুমাত্র এই কারণেই তো তার পোর্টফোলিও হারিয়ে ফেলা উচিত। আমাদের এই বেয়ারা কথাগুলো বলতে পারতে হবে। আইনের শাসন আপনি মানবেন না, আপনি খাতির যত্ন করবেন। ধরুন আপনার যখন সালাম সাহেব ফিরে আসলেন দেশে, তখন কিন্তু বিষয়টা নিয়ে কোয়ারি করা জি। উচিত ছিল, সেটা কিন্তু করা হয়নি, এবং কেউ জানতোই না। আমি যদি আজকে আপনার মাধ্যমে এটি প্রকাশ না করতাম, সজীব মহোদয় এই কাণ্ডটা না ঘটালে, আমারও বলার কোনো প্রয়োজন ছিল না। আমি যেহেতু ইতিহাস চেতনা মেনটেন করি, সেই কারণেই কিন্তু অন রেকর্ড অতীতে কোনো আচ্ছা, এ এখানে ধরনের ঘটনা আরেকটা কথা। ঘটেছে সেই জন্য বললাম। আচ্ছা, এখানে আরেকটা কথা আপনি আমাকে বলেন, যে ধরা যাক হাইপোথেটিক্যালি উনি অস্ত্র রাখতে পারেন, ধরা যাক, আমি ধরে নিলাম, তো উনি তো মানে একজন। রাখার কোনো সুযোগ নেই, বৈধ সুযোগ নেই। এটা আচ্ছা, আপনার মানতেই সুযোগ হবে। নেই। তার গানম্যান থাকতে পারে, তাহলে গানম্যানদের জন্য কতগুলো প্রোটোকল আছে। যেমন গানম্যান যখন পতাকাবাহী গাড়িতে থাকবেন, যিনি চালক তার পাশে মোতায়েন থাকবেন, এবং তার জন্য এক্সামশন যেটি, যে তিনি সিট বেল্ট লাগাবেন না, যে কোনো সময় তাকে লাফ দিয়ে পড়তে হতে পারে আত্মরক্ষার্থে, আচ্ছা, ভিআইপির আপনার জীবন রক্ষার্থে। সেই জন্য তার জন্য অ্যালাউড, তিনি ফ্রন্ট সিটে বসলেও তিনি সিট বেল্ট ব্যবহার নাও করতে পারেন, যেটি ম্যান্ডেটরি তাহলে সবার জন্য। এটা কি তার গানম্যানের অস্ত্র ছিল, গুলি ছিল? যদি তাও হয়, সেটি তিনি ক্যারি করবেন কেন? ইটস আদার রাউন্ড, যিনি গানম্যান তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে আর্মস অ্যামুনেশন সব তার কাছে থাকবে। যিনি পিএপিএস, তার দায়িত্ব মালপত্র ক্যারি করা, না মন্ত্রী মহোদয়ের স্বয়ং দায়িত্ব আপনার তাদের রিলিজ দেওয়া? তাহলে তারা মাসের শেষে বেতন নিচ্ছেন কেন ওই কাজে থেকে? এই বিষয়গুলো আচ্ছা, কিন্তু একটা কথা বলেন পার্টনেন্ট তো। কোশ্চেন। না, আমি কতগুলো জিনিস বোঝার চেষ্টা করছি। আপনি একটা কথা ভাবুন তো, যদি এটা আমাদের এখান থেকে যদি চলে যেত, উনি তো মরক্কোতে যাচ্ছিলেন, জি, মরক্কো এয়ারপোর্টে নামার পরে কি অবস্থা হতো? সালাম সাহেব যে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন, তার চেয়েও বিব্রতকর পরিস্থিতি তৈরি হতো। কারণ সালাম সাহেব প্রাইভেট ইন্ডিভিজুয়াল, হতে পারেন তিনি একজন ধনাঢ্য ব্যক্তি, ইলেকট্রনিক মিডিয়ার একটি আউটলেটের স্বত্বাধিকারী, কিন্তু তিনি তো মন্ত্রীর মর্যাদায় সেখানে রাষ্ট্রীয় সফরের মতো একটা সফরে হয়তো যাচ্ছেন।
বা তার কাউন্টারপার্ট যিনি মরক্কোতে, তার আমন্ত্রণে যাচ্ছেন, অথবা তিনি কোনো সেমিনার, সিম্পোজিয়াম বা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে যাচ্ছেন। তাকে তো দায়িত্বশীল আচরণ করতে হবে ভাই। এই রাষ্ট্রের মালিক তো আপনি একা নন। তাহলে পার্থক্য রইল কি, যে বাপের দেশ না বলে যে আমরা স্লোগান গুলো শুনেছিলাম, সেই জায়গায় তো আপনি চলে গেলেন। আমরা তাহলে অপেক্ষা করি যে উনি আসার পর কি জবাবটা দেন, এবং এটা ডেফিনেটলি। নিয়ে সরকার প্রধান কি করেন, কি অ্যাকশন নেন। এটি শুধুমাত্র আমার মনে দুঃখ হয় এটা প্রকাশ করলে দেখা চলবে না। উচিত। শুধুমাত্র দুঃখ প্রকাশ করলে কিন্তু চলবে না, দায় এড়ানো যাবে না। আমরা এত আপনার কমপ্লেসেন্ট হব কেন? জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ। আপনি অনেকগুলি সেন্সিটিভ বিষয় নিয়ে খুব ডিটেইলে কথা বললেন। আমার মনে হয় আমরাও আশা করব যে সরকার প্রধান হোক আর সরকারের যারা অংশ আছেন তারা হোক, এই বিষয়টা আপনাকে জবাবদিহিতা আমরা সরকারের কাছে দাবি করব যে কেন একজন অপ্রাপ্ত বয়স্ক, মানে অপ্রাপ্ত বলছে এই অর্থে যে অস্ত্র এলিজিবিলিটি বহনের জন্য, পার্সপেক্টিভ। হ্যাঁ, অস্ত্র বহনের জন্য পর্যাপ্ত, অস্ত্র লাইসেন্স পাওয়ার জন্য পর্যাপ্ত বয়স হয়নি এমন ব্যক্তি, উনি কেন গুলি বহন করবেন ওনার সঙ্গে বিমানে ওঠার সময়, এবং যেটা নিয়ে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে। এটা কেন হবে এবং এটা হওয়া উচিত কিনা? মানে ওনারা কি ধরাকে সরা জ্ঞান করেন? ওনারা কি এই দেশটাকে নিজের বাপার দেশ, মানে পিতার দেশ মনে করেন নাকি নিজের দেশ মনে করেন? ওনাদের এই এখতিয়ারটা কোত্থেকে এলো? একজন উপদেষ্টা কি সাধারণ একটা জনগণের চেয়েও বাড়তি কিছু, মানে আপনার রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করার সুযোগ পান? এই অধিকারগুলো কোত্থেকে আসে, কোন মানসিকতা থেকে আসে? আমরা তার একটা সুস্পষ্ট জবাব এই সরকারের কাছে চাইতেই পারি। আমরা দেখি সরকার সেই জবাব দেয় কিনা। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, ঠিক সময়ে ঠিক প্রশ্নটা উত্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা অপেক্ষায় থাকুন, দেখি আমরা এই প্রশ্নটার জবাব পাই কিনা। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।